এই ছেলেটা তার বিয়ের পর জানতে পারে তার ওয়াইফ সম্পূর্ণ ফেমিনিস্ট। বিয়ের আগে বোঝা না গেলেও ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসলে সমস্যার পরিমাণ এতটাই বেড়ে যায় যে সিচুয়েশন চলে যায় একদম ডিভোর্সের দোরগোড়ায়। কিন্তু যে মেয়েটা ফেমিনিজমের চক্করে পড়ে তার সবকিছু ছাড়তে রাজি, তখন সে জানতে পারে তার ফেমিনিজমের আদর্শই আসলে ভুল। তারপর হয় তার জীবনের সব থেকে বড় পরিবর্তন। তো আজকে বলতে চলেছি সদ্য কিছুদিন আগে মুক্তি পাওয়া তামিল সিনেমা আনপাভাম পোল্লাথাথু এর গল্পের সারসংক্ষেপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পগুঞ্জন। গল্পের শুরুতে এই হলো মেঘা। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার থেকে ছেলে দেখা হচ্ছিল। তখন তার মা তার কাছে এসে বলে, একটা ছেলেকে তাদের খুব পছন্দ হয়েছে, তোর ফোনে ছবিও পাঠানো হয়েছে, দেখে জানা ছেলেকে পছন্দ হয় কিনা। মেঘা তখন সেই ছেলের ছবি ফ্রেন্ডদের দেখায়। তখন তার বান্ধবীরা সোশ্যাল মিডিয়া থেকে ছেলেটার বায়োডাটা বের করে ফেলে, কি গাড়ি চালায়, কোথায় চাকরি করে, কত টাকা ইনকাম, যা জানা দরকার সবকিছু জেনে ফেলে। এখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ছেলেটাকে দেখে মনে হয় না খুব একটা রাগী না চকলেট বয়, বিয়ে করে নে ভালোই হবে, হাতের ইশারায় নাচাতে পারবি। কথা শুনে সেখানে সবাই হেসে দেয়। এদিকে মেঘার বাবা মাও ছেলের সাথে তাদের মেয়ের কুণ্ডলি মিলাচ্ছিল। সেখান থেকেও গ্রিন সিগন্যাল আসতে তাদের বিয়েটা পাকাপাকি হয়ে যায়। কিছুদিন পর ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে আসলে আমাদের আজকের গল্পের হিরো শিবা মেঘাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তার মূল কারণ হলো মেঘার ট্র্যাডিশনাল পোশাক, যা শিবার বেশ মনে ধরে। শিবা তার জীবনে একটা সাদামাটা মেয়ে চায়, আজকের মডার্ন মেয়ের মতো কাউকে সে চায় না। এরপর মেঘাকে বসতে বলা হয়, সেখানে কোনো চেয়ার খালি না থাকায় সে নিচে বসে পড়ে, যেটা শিবার একদমই পছন্দ হয় না। তাই সেও মেঝেতে বসতে চায়, বলে সে মেঝেতে বসবে, আমি কিভাবে উপরে থাকবো। শিবার মা তাকে নিচে বসতে বারণ করলেও সে তার মায়ের কথা না শুনে নিচেই তার সাথে বসে পড়ে। শিবা বিশ্বাস করে একসাথে থাকতে গেলে সবসময় একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। মেঘা নিচে বসাতে সেও নিচে বসবে, তাহলে এই দুইজনের মাঝে ইকুয়ালিটি মেনটেন থাকবে। এখন শিবার এইরকম চিন্তা চেতনা মেঘার বেশ পছন্দ হয়। এরপর দুজনকে একটা রুমে কথা বলার জন্য দেওয়া হয়। সেখানে শিবা বুঝতে পারে না কি দিয়ে শুরু করা যায়। সে দেওয়ালে লাগানো একটা ছবিকে দেখে বলে, এটা জিউ পপের ছবি না? এখন মেঘা হেসে উত্তর দেয়, না এটা কাল মাস্ক। আসলে এই ছবিটা কাল মাস্কের না, বরং জিউ পপেরই। কিন্তু মেঘা বিব্রত হবে বিধায় সে আর এই ব্যাপারে কোনো কথা বাড়ায় না। এরপর সেদিনই তাদের এঙ্গেজমেন্ট করানো হয় এবং বিয়ের 3 তারিখ ঠিক করা হয়। এরপর শিবা মেঘাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শপিং করতে যায়। এতে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও বাড়ে। শপিং মলে দেখা যায় শিবা অ্যাডাল্ট জামা কাপড়গুলো মেঘার থেকে একটু দূরে দূরে সরিয়ে রাখছিল, যেন এগুলো মেঘার চোখে না পড়ে, কারণ সে মেয়েদের এই মডার্ন পোশাক পরা পছন্দ করে না। এরপর একদিন শিবা তার এক বদ কথা মেঘাকে জানিয়ে বলে, আমার সিগারেটের বদ অভ্যাস আছে, এতে তোমার কোনো সমস্যা হবে না তো? তোমার সমস্যা হলে বলতে পারো, আমি ছেড়ে দেবো। কিন্তু তখন শিবাকে অবাক করে মেঘা বলে, কোনো সমস্যা নেই, আমিও মাঝে মাঝে খাই। শিবার অঙ্ক মিলছিল না, কারণ মেঘার বাবা এতটা স্ট্রিক্ট হওয়ার পরও কিভাবে তার মেয়ে সিগারেট খেতে পারে। তাই সে মেঘাকে এই প্রশ্নটা সরাসরি করেই বসে। তখন মেঘা তাকে উত্তর দেয়, আমার এই স্বভাবের কথা আমি কাউকে বলিনি, সবসময় লুকিয়ে রেখেছি। বাবা যদি জানতে পারে তাহলে সম্পূর্ণ দায়টা মায়ের ওপর পড়বে। এই যে কি মানুষ করেছো মেয়েকে, ছেলে মানুষের মতো বিড়ি সিগারেট খায়, আবার আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। যাই হোক, শিবা তখন তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মেঘাকে একটা আর নিজে একটা নেয়, যার মাধ্যমে সে মেঘাকে বোঝানোর চেষ্টা করে যে এখন থেকে সে তার সব থেকে ভালো বন্ধু। মেঘা তার সব কথা মন খুলে বলতে পারে তার কাছে। এরপর তাদের বিয়েও সম্পূর্ণ হয়। তাদের সংসার জীবন আর 5টা সংসারের মতোই কাটছিল, যেখানে তারা একে অপরকে কথা দেয় আগামী 7 জন্ম তারা একসাথে থাকবে। কিন্তু যখন আমরা তাদের জীবনটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি, তখন দেখতে পাই সেদিন থেকে 400 দিন পর কোর্টে তাদের ডিভোর্সের আপিল করা হয়, যেটা করেছে মেঘা। শিবা তার ডিভোর্স দিতে চাচ্ছিল না, কিন্তু মেঘা ডিভোর্স নিয়েই ছাড়বে। তাই সেদিন শিবা আদালত প্রাঙ্গণে কোনো একটা উকিলকে খুঁজে বেড়াচ্ছিল যে তার পক্ষে হয়ে কেস লড়বে এবং ডিভোর্স থেকে তাদেরকে ফিরিয়ে আনবে। খুঁজতে খুঁজতে সে মূর্তি নামের একজন উকিলের কাছে পৌঁছায়। তার কাছে গিয়ে সে তার কেসের বর্ণনা দিয়ে বলে, যেভাবেই হোক আমরা ডিভোর্স ক্যান্সেল করে দিন আমার। তখন উকিল বলে, কিছুদিন হলো তোমাদের বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি ডিভোর্স কেন, খুলে বলো তো। তখন আমরা গল্পের পেছনে যাই, যেখানে কোনো একটা সকালে শিবা ঘুম থেকে উঠে মেঘার কাছে যায়। তার নজর মেঘার গলার দিকে গেলে সে লক্ষ্য করে মেঘার গলায় তার মঙ্গলসূত্রটা নেই। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তোমার মঙ্গলসূত্রটা কোথায়? তখন মেঘা বলে, আমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে, এখন মঙ্গলসূত্র পরে থাকার কি দরকার, আর ওটা অনেক ভারী হওয়ায় আমাকে অস্বস্তি দিচ্ছিল, তাই খুলে রেখেছি। শিবার তার এই কাজ কারবার খুব একটা পছন্দ হয় না, কারণ এই মঙ্গলসূত্র হলো বিয়ের একটা প্রতীক, আর তার বাবা মা এই ব্যাপারটা দেখলে খুব একটা ভালোভাবে নেবে না। তারপরও সে তাকে এই ব্যাপারে আর কিছুই বলে না। এরপর সে অফিসে চলে যায়, কিন্তু অফিস থেকে ফিরে এসে দেখতে পায় মেঘা রিং লাইটের সামনে দাঁড়িয়ে নেচে নেচে ফেসবুক রিল তৈরি করছে। মানে আমাদের শিবা টিকটকার বিয়ে করে এনেছে। এখন মেঘার যে এই অভ্যাসটা আছে সেটা সে জানতোই না। যাই হোক, এরপর সে ক্লান্ত শরীর নিয়ে কিচেনে গিয়ে দেখে আজ কিছুই রান্না করা হয়নি। তাই সে প্রচন্ড রেগে যায় এবং মেঘার কাছে এসে বলে, রিল বানাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি রান্না করে রাখলে না কেন? তখন মেঘা বলে, আমি দুপুরে অর্ডার করে খেয়ে নিয়েছি, তোমার ক্ষুধা লাগলে তুমিও অর্ডার করে খেয়ে নাও, তা না হলে সবজি কেটে দিতে পারো, আমি রান্না করে দিচ্ছি, কিন্তু একটা কথা, প্লেট কিন্তু আমি ধুতে পারবো না। এই সব শুনে তো শিবার মাথা ঘুরতে শুরু করে, কি রে ভাই, কাকে বিয়ে করলাম? এরপর সে তাকে বলে, সারাদিন কষ্ট করে রাতে যদি একটু ঠিকঠাক করে
করে খাবার খেতে না পারি তাহলে কি লাভ? কি করো তুমি সারাদিন? এই রিলের মধ্যেই ডুবে থাকো। মেঘা তাকে উত্তরে বলে, আমি কারো মাথার দিব্যি নিয়ে রেখেছি যে প্রতিদিন তোমাকে রেতে রেতে খাওয়াবো? এটা আমার ইচ্ছা যে আমি কখন কি করব। মানে পুরাই ফেমিনিজম ওলা কথাবার্তা, যেগুলো আসলে খাটে না, একদম অযৌক্তিক কথাবার্তা। এই সব কিছু হয়ে যাওয়ার পর শিবা সেদিন রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে শিবা দেখতে পায় মেঘা তার ফোনে কিছু রিল পাঠিয়েছে, যেখানে দেখা যায় স্বামীরা তার বউকে দামি দামি গিফট দিচ্ছে, যেমন আইফোন, স্বর্ণের গহনা। মানে ইনডাইরেক্টলি তার কাছ থেকে এগুলো সে চেয়ে নিচ্ছে যে আমাকেও এরকম গিফট সারপ্রাইজ দাও। তখন শিবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সব ফেক, ভিউ আর টাকা কামানোর জন্য এইসব নাটক করে থাকে তারা। এখন এই কথা শুনে মেঘা তো একদম রেগে যায়। এরপর শিবা দেখতে পায় তার ব্যাংক থেকে 28,000 টাকা তুলে নেওয়া হয়েছে, যেটা মেঘা বের করেছিল। তো শিবা তাকে জিজ্ঞাসা করে, এই টাকা দিয়ে কি করবে তুমি? বাড়ি ভাড়া তো আমি দেই, যখন যেটা লাগে সেটা নিয়ে আসি। তাহলে মেঘা বলে, আরে নিজের ওপর কয়েকটা টাকা খরচ করেছি তো কি হয়েছে, না দিলে না দাও, যেদিন আমার রিলে ব্র্যান্ড প্রমোশন আসবে সেদিন তোমার এই 28,000 টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু শিবার কথা হলো, আমি তো টাকা ফেরত চাইনি, আমি শুধু জানতে চেয়েছি এই টাকাগুলো কোথায় খরচ করছো। কিন্তু মেঘা এর কোনো উত্তর দেয় না। এরপর একদিন শিবা মেঘাকে নিয়ে তাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করে, যেখানে অনেক বয়স্ক লোক ছিল। সেখানে মেঘা পায়ের উপর পা তুলে সবার সামনে বসে থাকে। শিবার বাবা মা শিবাকে বলে, মেঘাকে বলো ঠিক করে বসতে। তখন শিবা মেঘার কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলে, কি করছো? আশেপাশের মানুষ দেখছে তো, ঠিক করে বসো। তখন মেঘা উল্টো বলে ওঠে, এখন আশেপাশের মানুষের কথা আমাকে চলাফেরা করতে হবে, আমার কোনো স্বাধীনতা থাকবে না? ওনাদের সমস্যা হলো ওনাদের এদিকে না তাকানো উচিত। মেয়েরা যদি কাপড় ছাড়া রাস্তায় বের হয়, ছেলেরা চোখ বড় বড় করে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ছেলেরা তাদের চোখ সরিয়ে নিলেও তো পারে, তা না করে শুধু মেয়েদের ওপর দোষ চাপিয়ে দেবে। সমাজের মেয়েদের রাস্তাঘাটে বের হওয়া উচিত না, এই সব কথা বলে। আর এই সবের মধ্যে শিবা দেখতে পায় সেখানে থাকা সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ তো এমনটাও বলছে যে বেচারা ছেলেটা বিয়ে করে ফেসে গেছে, এই মেয়ের জন্যই সেদিন শিবার নিচে বসেছিল, আজ কিভাবে মানুষের সামনে অপমান করলো। শিবার তখন বুঝতে দেরি লাগে না যে সে যেই মেঘাকে বিয়ে করার আগে দেখেছে তা ছিল সম্পূর্ণরূপে ফেক একটা চরিত্র, যার মধ্যে তো ফেমিনিজম ভরে ভরে আছে, যা তার কথার মধ্যেই বোঝা যায়। পরদিন সকালবেলায় যখন শিবা রিল দেখছিল, তখন তার সামনে মেঘার একটা রিল আসে, যেখানে ছেলেরা খারাপ খারাপ কমেন্ট করছিল। শিবা তখন মেঘার কাছে যায় এবং সেই রিলটা ডিলিট করতে বলে, কিন্তু সে ডিলিট করবে না এমনটা জানিয়ে দেয়, কারণ এটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। মেঘা তার কোনো কথাই শুনছিল না। সেদিন মেঘা তাকে বাইরে রেখেই বেডরুমের দরজা লাগিয়ে দেয়। এখন শিবা কি করবে বুঝতে না পেরে বারান্দায় গিয়ে দুষ্টু পানি খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর মেঘা রেগে মেগে তার কাছে আসে, কারণ মেঘার দরজা লাগানোর পর শিবা তার এই রিলটা তার বাবার কাছে পাঠায় আর তার এই বেপরোয়া চলাফেরার কথা জানায়। তখন তার বাবা তাকে কল করে একদম ধোলাই করে দিয়েছে। কিন্তু পরদিন সকালবেলা যখন শিবা তার ইনস্টাগ্রামে ঢুকে, দেখতে পায় মিম পেজগুলো তাকে নিয়ে মিম তৈরি করছে, কারণ কাল রাতে প্রতিশোধ নেওয়ার জন্য মেঘা তার মাতলামির ভিডিও করে নেয় আর সেটা ইন্টারনেটে ছেড়ে দেয়, যেখানে সে বলেছিল জীবনের সব থেকে বড় ভুল হলো বিয়েটা করা, একটা মেয়ের জীবন পুরো শেষ করে দিয়েছে। এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়, তাদের মধ্যে কোনো বনিবনা হয় না। এই সব ঠিক তো একটু পরেই ঝগড়া। সেদিন শিবা বেশ কিছু জিনিসপত্র নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপছিল, কিন্তু ভিতর থেকে কেউ কোনো রেসপন্স করছিল না। তখন শিবা তার চাবিটা বের করে দরজা খুলেই দেখতে পায় মেঘা বসে আছে, কিন্তু দরজা খুলছিল না, যা দেখে শিবা একদম রেগে যায় আর বলতে লাগে, তুমি এখানে ছিলে কিন্তু উঠে দরজাটা খুলতে পারলে না? এখন সারাদিন অফিসে কাজ করি, তারপর অফিস থেকে বের হওয়ার পর তোমার লম্বা লিস্ট, যেখানে একটা প্রোডাক্ট টেকনাফে পাওয়া গেলে আরেকটা তেতুলিয়ায় পাওয়া যায়। এত কিছু করার পরেও যদি দরজাটা খুলে দিতে না পারো তাহলে কি পারো? মেঘা তখন তার কোনো কথার ভ্রুক্ষেপ না করে রুমের ভেতরে চলে যায়। শিবা যখন তার পিছু নিয়ে রুমে যায়, তখন সে দেখতে পায় মেঘা পুরো রুমটা ফুল আর মোমবাতি বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে, কারণ আজ তাদের জীবনের প্রথম অ্যানিভার্সারি। আর আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে যখন শিবা দেরি করে এসেছে, তখন রাগে সে দরজা খুলেনি। এইসব দেখে শিবা আর কথা বাড়ায় না, সোজা মেঘাকে জড়িয়ে ধরে আর সব মামলা যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। এখন পর্যন্ত যা হয়েছে তা তো সলভ হয়ে গেছে, কিন্তু এর পরেরটা সোজা আলটিমেট লেভেলে চলে যায়। সেদিন মেঘা তার কাছে এসে বলে, আমার তোমাকে দুইটা কথা বলার আছে। প্রথমটা হলো, আমি একটা বিউটি পার্লার খুলতে চাই, এতে করে আমারও তোমার কাছ থেকে টাকা পয়সা চাইতে হবে না, দুজনে মিলে সুন্দরভাবে সংসার চালাতে পারবো। আমার একটা ফ্রেন্ড আছে যার সাথে পার্টনারশিপ এটা স্টার্ট করতে যাচ্ছি। যেটাতে শিবা একদমই রাজি হচ্ছিল না, কারণ এই সব কিছু তার মাথায় এসেছে সেদিন থেকে, যেদিন তার এক বান্ধবী একটা ক্লোদিং স্টোর খুলেছিল, আর সেই জেলাসের ওপর থেকেই সে পার্লার খোলার চিন্তা ভাবনা মাথায় এনেছে। একবার ভেবে দেখেছো এই পার্লার খোলার টাকা কোথা থেকে আসবে? আর টাকা কথা বাদ দাও, তোমার পার্লারের সম্পর্কে কোনো ধারণা আছে? কোনো কোর্স করেছো তুমি? এগুলো না জেনেই তোমার মাথায় ভূত চেপেছে পার্লার খুলবে? পৃথিবীতে অনেক কিছু করা সম্ভব, পড়াশোনা করে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করো, এতে সম্মান টাকা দুটোই পাবে। কিন্তু না, তুমি তো ইন্টার পাসও করোনি, আমি চাকরি করে ইনকাম করছি, সেটা দিয়ে ভালোই তো চলছে সংসার, তা না করে পার্লার খুলবে আর সারাদিন পরে থাকো কোন কাপল কি করছে, কোন রেস্টুরেন্টে গেছে, এইসব। আর এরপরও যদি তোমার পার্লার খুলতে ইচ্ছা হয় তাহলে একটা কোর্স করো, তারপর দিবনে। তখন সেখানে মেঘাও রেগে ফেপে ওঠে আর বলে, আমার মতো ইন্ডিপেন্ডেন্ট ইন্টালেকচুয়াল মেয়েকে তুমি ডিজার্ভই করো না, আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা। তখন শিবা তার কথার মজা উড়িয়ে দিয়ে বলে, আচ্ছা তুমি তো বুদ্ধিমতী, জিইউ পপকে কার্ল মাস্ক বলেছো, এই তোমার বিদ্যা। আমি তো সেদিনই বলে দিতাম, কিন্তু তোমার খারাপ লাগবে বলে আমি কিছু বলিনি। এরপর
দ্বিতীয় কথাটা বলার প্রসঙ্গে তখন শিবা নিজ থেকে বলতে লাগে, এখন বুঝতে পেরেছি দ্বিতীয় কথাটা কি, আমার থেকে টাকা চাইতে হবে, তাই তো? এজন্যই তো বলি এরকম একটা বুদ্ধিহীন মেয়েকে কেন কেউ পার্টনার বানাবে। এসবের পর মেঘা কান্না করতে শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মেঝেতেই পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় মেঘা প্রেগনেন্ট ছিল, আর তার উপর এরকম স্ট্রেস পড়ার কারণে সে জ্ঞান হারিয়েছে। কিন্তু অবস্থাটা এতটাই খারাপ হয়েছিল যে বাচ্চাটা অ্যাভয়েড হয়ে গিয়েছে। এরপর মেঘা যখন একটু সুস্থ হয় তখন একদিন সে হাসপাতাল থেকে পালিয়ে যায় আর শ্রীলা নামের একজন লয়ারের কাছে আশ্রয় নেয় এবং সেই লয়ার দিয়েই শিবার বিরুদ্ধে ডিভোর্স কেস করে। তারা দুজনেই কেউ তাদের পরিবারকে এই ঘটনার কথা জানায় না। শিবা মেঘার বান্ধবীদের থেকে খোঁজখবর নিয়ে এসে লয়ারের বাড়িতে যায় ক্ষমা চাইতে এবং তাকে তার সাথে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু দরজা খুলতেই সে শ্রীলা তাকে সেখান থেকে চলে যেতে বলে। মেঘাও তাকে বলে সে আর তার চেহারা দেখতে চায় না। এরপর সেখানে আশেপাশের লোক জড়ো হয়ে যায় এবং শিবাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। এত কিছুর পরও সে মেঘাকে তার জীবনে ফিরিয়ে আনতে চায়, যে কোনোভাবেই সে এই কেসটা জিততে চায়। তবে ডিভোর্সের কেস ছেলেদের জন্য খুব একটা সুবিধার হয় না, বেশিরভাগ সময় মেয়েরাই এরকম কেসে জিতে যায় আর ডিভোর্সটা হয়ে যায়। এরপরও মূর্তি তাকে আশ্বাস দিয়ে বলে, আজকে তো আমি আসতে পারবো না, আমার বন্ধু আমার হয়ে আদালতে উপস্থিত থাকবে, কিন্তু আগামী শুনানিতে আমি অবশ্যই থাকবো। তখনই সেখানে মেঘা আর তার উকিল শ্রীলাকে নিয়ে উপস্থিত হয়। মূর্তি তখন শ্রীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ শ্রীলা তার এক্স ওয়াইফ। তাদের বিচ্ছেদের কেসও শিবা এবং মেঘার মতোই। শ্রীলাও মেঘার চিন্তাধারার মানুষ, মূর্তিকে অনেক জ্বালিয়েছে, ডিভোর্স তো নিয়েছে, উল্টো এর ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে দিয়েছিল আর তার জন্য তাকে 2 বছরের জেলও খাটতে হয়েছিল। বিয়েতে সে একটা টাকাও যৌতুক নেয়নি, কিন্তু এখন তার সব সম্পত্তির অর্ধেক মালিক শ্রীলা। এখন পর্যন্ত শ্রীলা তার সংসার খরচ মূর্তির টাকা দিয়ে চালাচ্ছে, এমনকি 2 বছর হয়ে গেছে সে তার মেয়েকেও দেখতে পারছে না। আর যখন সে দেখতে পায় শ্রীলাই এই কেসটা লড়ছে, তাই তখনই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে শিবাকে ন্যায় বিচার পাইয়ে দেবে, কারণ সে চায় না কোনো ছেলের তার মতো পরিণতি হোক। আদালতে ঢোকার পর তাদেরকে সর্বপ্রথম একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের কথা জানায়। মেঘা তো একের পর এক অভিযোগ করে যাচ্ছিল শিবার বিরুদ্ধে, কিন্তু এরকমটা যে হবে সেটা মূর্তি আগে থেকেই জানতো। এই একটা জায়গায় শিবা ফেসে যেতে পারে, তাই সে আগে থেকেই তার এক বন্ধুকে গাইড করে দেয় যে ভেতরে গিয়ে কি কি করতে হবে। কথা মতো শিবা ভেতরে গিয়ে কান্না করতে শুরু করে আর বলতে লাগে, আমি ডিভোর্স চাই না, আমি আমার বউকে ফেরত পেতে চাই। আর এদিকে মূর্তির বন্ধু মেঘার পাশে গিয়ে বলতে লাগে, এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, তো না হলে এত ভালো একটা ছেলেকে কেউ ছেড়ে দিতে চায়? যেটা শোনার পর মেঘা তার উপর চড়ে ওঠে। এই সুযোগে সে বলে, দেখুন ম্যাডাম, আপনার সামনে এতটা রেগে খারাপ ব্যবহার করছে, না জানি আমার ক্লায়েন্ট শিবার সাথে কি করতো। তখন সে অফিসারও চিন্তায় পড়ে যায়, এরা আইনের ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছে না তো? এখানে যদি শিবা এমনটা না করতো তাহলে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের অজুহাতে একচোট মার খেয়ে যেত, কিন্তু শ্রীলা এইসব সহ্য করে চুপচাপ বসে থাকার মতো মেয়ে না, কিছু না কিছু তার করতেই হবে। এর পরবর্তীতে শুনানিতে তাদেরকে কোর্টে তোলা হয়, যেখানে শ্রীলা বলতে লাগে, আমার ক্লায়েন্ট মেঘাকে তার স্বামী শিবা এতটাই টর্চার করতো যে একদিনের ফলে তার বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়, আর মেঘা এই সব কিছু থেকে ক্লান্ত হয়ে ডিভোর্স চাচ্ছে। এরপর সে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য শিবার কঠোর শাস্তির জন্য আপিল করে। মূর্তি তখন প্রসিডিউশনের সমস্ত কথা মিথ্যা বলে সম্বোধন করে আর মেঘার মেডিকেল রিপোর্ট জমা দেয়, যেখানে স্পষ্ট লেখা ছিল তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এরকম মিথ্যা অপবাদ দেওয়ার পরও আমার ক্লায়েন্ট তার স্ত্রীর সঙ্গে একসাথে থাকতে চায়। এরপর কোর্ট তাদের দুজনকে কাউন্সিলে নিয়ে যেতে বলেন, যেখানে একজন কর্মকর্তা তাদের দুজনের সমস্যা শুনে তা সলভ করার চেষ্টা করে, যার ফলে তাদের সম্পর্কের উন্নতি হলেও হতে পারে, বলা যায় না, এতে হয়তো তাদের ডিভোর্সের ইচ্ছাটাও চলে গেল। এখন তাদের এই সম্পর্কে টানাপোড়েনের কথা আর গোপন থাকে না। জিনা মেঘার বাবার কানে এই কথা পৌঁছায়, সে সোজা মেঘার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই মানুষ করেছি তোকে আমি, নিজের জীবনটাকে শেষ করতে লেগে পড়েছিস, শেষবার বলছে এই মামলা মোকদ্দমা শেষ কর আর সংসার জীবনে ফিরে আস। তখন শ্রীলা তাকে প্রোটেক্ট করে বলে, মেঘা এখন প্রাপ্তবয়স্ক নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো এটাই ভালো হয় ওকে ওর সিদ্ধান্ত নিতে দিন, আপনারা এতে হস্তক্ষেপ করবেন না। এরপর সে তাদেরকে পুলিশের সাহায্যে সেখান থেকে বের করে দেয় আর মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে কোনো বাধা দেয় না, কারণ তার মনে হয় বিয়ে সংসার মেয়েদের বন্দি করে রাখার একটা পায়তারা, যা সে ভাঙতে চায়, যার জন্য যদি তাকে পরিবার ছাড়তে হয় সে তাতেও রাজি। মানে ফেমিনিজমের পুরো ভূত তার মাথায় চেপে বসেছে। পরবর্তীতে শুনানিতে শ্রীলা কিছু নকল রিপোর্ট বানিয়ে নিয়ে আসে, যেখানে মেঘার বিভিন্ন রোগের ব্যাপারে লেখা ছিল, যেটা শিবার শরীর থেকে তার শরীরে এসেছে, কিন্তু শিবার জানা সত্ত্বেও সে এই ব্যাপারে মেঘাকে কিচ্ছু জানায়নি। এখন এই সব কিছু ফেক প্রমাণ করার জন্য শিবাকেও অদ্ভুত অদ্ভুত টেস্ট করাতে হয়। তারপর সেই রিপোর্ট আদালতে পেশ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে শিবা। যদিও মেঘা সবকিছুই জানতো যে তার এইরকম কোনো রোগ নেই, তারপরও সে মিথ্যা সাক্ষী দেয় যাতে সে শিবার থেকে মুক্তি পেতে পারে আর শিবাকে জেলে পাঠাতে পারে। কিন্তু মূর্তির কারণে সে প্রতিবার বেঁচে যাচ্ছিল, কারণ মূর্তি এসব আগে থেকেই অভিজ্ঞতা ছিল, তাই সে সবসময় শ্রীলার থেকে 2 কদম এগিয়ে থাকে। এখন সমস্ত প্ল্যান ফেল হবার পর শিলা একটা মেয়েকে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে হাজির করে যে সেই মেয়েটার সাথে শিবার সম্পর্ক ছিল আর শিবা মেঘার সাথে এতদিন চিট করেছিল। মূর্তি শ্রীলার দিকে তাকিয়ে কষ্ট পায়, একটা মেয়েকে নিজের মতো বানানোর জন্য সে কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যাবাদী হতে পারে। এখন পরবর্তী শুনানিতে তাদেরকে এটা প্রমাণ করতেই হবে যে তাদের পেশ করা সেই
সাক্ষী মিথ্যা কথা বলছে, তা না হলে তাদেরকে এই কেসটা হারতে হবে। আর একবার কেস হাত থেকে বেরিয়ে গেলে শ্রীলার নজর পড়বে সোজা শিবার বেতনের ওপর। এখানে ফ্যামিনিস্টদের সাথে আমার বিরোধ। কেউ যদি বিয়ে সংসার পুরুষ ছাড়া তাদের জীবন কাটাতে পারে তাহলে কাটাক, ইন্ডিপেন্ডেন্ট ওমেন তারা। তাহলে ডিভোর্সের পর স্বামীর অর্ধেক প্রপার্টি চায় কেন? তখন তাদের সেলফ ডিফেন্স শব্দটা কোথায় থাকে? যাই হোক, একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, গল্পে ফিরে আসি। যেহেতু মূর্তি শ্রীলার পরবর্তী স্টেপ বুঝতে পেরে গিয়েছে, তাই সে তার গেম সাজাতে শুরু করে। শিবার বেতন 66,000 টাকা। সব খরচ শেষে প্রতি মাসে তার 25,000 টাকার মতো সেভ হয়। শ্রীলা সেখান থেকে 15,000 টাকা চাইতে পারে। মূর্তি তাকে বলে, যা কিছু তোমার নামে আছে তার সবকিছুই তোমার বাবা কিংবা মায়ের নামে করে দাও। আর আমার পরিচিত একজন লোক আছে যে মানুষকে টাকা ধার দিয়ে থাকে, ওর থেকে আমি কিছু নকল কাগজ তৈরি করে নেব, যাতে আদালতে দেখানো যায় তোমার উপরে অনেক ঋণের বোঝা। আর আদালতে এটা প্রমাণ করতে হবে যে সব খরচ শেষে তোমার কাছে কেবলমাত্র 10,000 টাকার মতো অবশিষ্ট থাকে, তা না হলে একেবারে ফকির হতে চলেছো তুমি। এরপর দুদিনের মধ্যে শিবা কথা মতো সমস্ত কিছু তার প্যারেন্টসের নামে করে দেয়। এখন চাইলেও সে শিবার কোনো কিছু নিতে পারবে না, কারণ কিছুই তো তার নামে নেই, সব যে তার বাবা মায়ের নামে। এরপর আমরা দেখতে পাই মেঘা এবং শ্রীলা একজন মহিলার সাথে দেখা করতে গেছে, যাকে তারা ফেমিনিস্টদের লিডার মনে করে, যার নাম হলো মীরা। মীরা সবসময় মেয়েদের অধিকার নিয়ে কথা বলে, যে কোনো মেয়ের বিপদে সবার আগে এগিয়ে যায়। মেয়েরা তার উপর সব থেকে বেশি বিশ্বাস ও ভরসা করে, তার কাছে সাহায্য চাওয়ার জন্য তারা সেখানে গিয়েছে। তখন তারা দেখতে পায় মীরা তার স্বামীর জন্য কফি বানিয়ে নিয়ে যাচ্ছে। এরপর সে তাদেরকেও কফি অফার করে। তখন শ্রীলা তাকে জিজ্ঞাসা করে, আপনি এসব কাজ কেন করেন? সবসময় ওনার জন্য কফি বানিয়ে দেন, আপনার স্বামী তো চাইলে নিজেও কফি বানিয়ে খেয়ে নিতে পারে। মীরা তখন তাকে বলে, আমি তোমাদেরকেও তো কফির জন্য জিজ্ঞাসা করেছি, তোমাদেরকে কফি অফার করা আমার কাজ, আর আমার স্বামীকে কফি তৈরি করে খাওয়ানোটা আমার ভালোবাসা। এখানে আমি কফি বানিয়ে দিলে ছোট হব না, বরঞ্চ তার চোখে আমার ভালোবাসাটা বেড়ে যাবে। এখন সংসারের ছোটখাটো কাজগুলো যদি আমরা কাজ হিসেবে দেখি, তাহলে ভালোবাসার এক্সিস্ট করবে না, তখন সবকিছু মনে হবে আমাদের করতে বাধ্য করা হচ্ছে। ফেমিনিজমের মানে হলো সমান অধিকার, কিন্তু সেটা সব জায়গায় না। এখন আমরা কখনো আমাদের স্বামীদের সাথে পাল্লা দিয়ে সমান ইনকাম করতে পারবো না, ঠিক তেমন তারাও আমাদের মতো ঘরের কাজ করতে পারবে না। সব সময় সমানভাবে চলা যায় না, কিন্তু সেটাকে ব্যালেন্স করে চলতে হয়। আমরা কখনো এটা বলতে পারবো না যে অর্ধেক খাবার তুমি রান্না করবে, অর্ধেক আমি, কারণ যখন কোনো পুরুষ পরিশ্রমের কাজ করে তখন আমরা একই পরিশ্রম করতে পারি না। মীরার মুখে এসব কথা শুনে মেঘার ফিল হয় এতদিন সে শিবার সাথে যা করেছে খুবই অন্যায়। সে ঠিক করে রান্না করতো না, কিন্তু শিবা এসব ব্যাপারে তার বিরুদ্ধে কোনো কথা বলেনি। মীরার স্বামীর প্রতি তার ভালোবাসা দেখে সে তার ভুলগুলো বুঝতে শুরু করেছে, একটু ফিল করতে শুরু করেছে ভেতরে। এরপর থেকে মেঘা পার্লারের কাজ করতে শুরু করে এবং সেই কাজ শেষ হওয়ার পর রাতে ফুড ডেলিভারির পার্ট টাইম জব করে। মেঘা বিশ্বাস করতো সে একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন, সে একাই সবকিছু করতে পারবে, কিন্তু সে ভুল প্রমাণিত হয় যখন আসল পৃথিবীটাকে দেখতে পায়। ছোট ছোট ভুলের জন্য বস তাকে কথা শোনায়, তখন তার খুব খারাপ লাগে। এদিকে শিবা এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে, আর তার মনে মনে চিন্তা করে, মেঘা যদি আমার থেকে দূরে থাকতে চায় তাহলে আমি তাকে আটকে রাখার অধিকার রাখি না। সংসার বাঁচানোর জন্য আমি অন্য কারো আনন্দ নষ্ট করতে পারবো না। তাই সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে ডিভোর্সের জন্য সে প্রস্তুত হয়ে যাবে। সেই শুনানির দিন শ্রীলা জজকে বলে তারা দুজনে 5 বার কাউন্সিলিং করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, মেঘা এখনো ডিভোর্স চায়। তখন জজ শিবাকে জিজ্ঞাসা করে, তুমি ওকে ডিভোর্সের জন্য প্রস্তুত? তখন শিবা বলে, হ্যাঁ, আমি সবসময় চেয়েছি সে খুশি থাকুক। মেঘা যদি আমার থেকে মুক্তি পেয়ে খুশি থাকে তাহলে আমি তাকে মুক্ত করে দিলাম। আমি এই সম্পর্ক বাঁচানোর পেছনে ছুটতে ছুটতে মেঘার খুশির কথা ভুলেই গিয়েছিলাম। আমি ডিভোর্সের জন্য প্রস্তুত, আর যা খরচ দেওয়া তা দিতে রাজি আছি। তখন জজ তাকে জিজ্ঞাসা করে, তাহলে এতদিন আপনাদের মধ্যে এত ঝামেলা কেন ছিল, আর কি এমন হয়েছে যে এত তাড়াতাড়ি ডিভোর্সের জন্য মেনে গেলেন আপনি? তখন মূর্তি বলে, শিবা এখনো চায় যেন তাদের ডিভোর্স না হোক। শিবা এখনো মেঘাকে অতটাই ভালোবাসে যতটা সে বেশে এসেছে, কিন্তু তাদের মধ্যে সমস্যা হয়েছিল এই কারণে যে শিবা ছোটবেলা থেকে তার মাকে শাড়িতে দেখে এসেছে, সবসময় তার মায়ের গলায় মঙ্গলসূত্র দেখে এসেছে, তার বাবার কথা শুনতে দেখেছে। তখন থেকে তার মধ্যেও একটা অভ্যাসের জন্ম হয়, যেখানে সেও তার বউকে তার মায়ের মতো চলাফেরা করতে দেখতে চায়। সকালে মেঘার গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর দেখতে চায়, কিন্তু অনেক মেয়ের এগুলো পছন্দ হয় না। তাদের মনে হয় মঙ্গলসূত্র পরে থাকা সমাজের একটা বোঝা। এখানে তাদের কোনো দোষ নেই, শিবারও কোনো দোষ নেই, কারণ সে তার পুরো দুনিয়া তার মায়ের মধ্যে দেখে রেখেছে। এখন যদি তার বউ ফ্রেন্ডদের সাথে পার্টি করতে চায় তখন এগুলো তো তার খারাপ লাগবেই, এগুলো তো কখনো সে আগে এক্সপেরিয়েন্স করেনি। এখন পালা অনুমতি নেওয়ার, যেখানে অনেক মেয়েদের মনে হয় অনুমতি চাওয়ার মানে নিজের স্বাধীনতাকে নষ্ট করা। তখনই সামনে আসে একে অপরকে বোঝার, যেটা আমরা করি না, আর একে অপরকে ব্লেম দিয়ে যাই, ও আমাকে সময় দেয় না, ঠিক করে না, ব্লা ব্লা ব্লা। এরপর পানি গড়াতে গড়াতে ডিভোর্স পর্যন্ত চলে আসে। তখন আদালত তার রায় জানিয়ে দেয়, আর শিবা এবং মেঘার ডিভোর্স মঞ্জুর করা হয়। কিন্তু তখনই মেঘা বলে ওঠে সে ডিভোর্স চায় না। সে তার ভুল বুঝতে পেরেছে, যা শুনে শিবা তার নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত তাদের ভালোবাসা আসলেও সফল হলো। মানে এখন মুভির মাঝখানে এখানে আরো কিছু বিষয়, আরো কিছু ঘটনা ঘটেছে, আমি এক্সপ্লেইনের খাতিরে ওইগুলো আনিনি, কিন্তু মাঝখানের অনেকগুলো ঘটনায় মেঘা বুঝতে পেরেছে আসলে
সে তার সাথে কতটা খারাপ করেছে। আর এদিকে শ্রীলাও তার মেয়ের সাথে তার বাবা অর্থাৎ মূর্তির ভিডিও কলে কথা বলিয়ে দেয়। এতদিন পর মেয়ের সাথে কথা বলে মূর্তি তার চোখের পানি ধরে রাখতে পারে না, হয়তো কিছুদিন পর শিবাও মেঘার মতো তাদের জীবনটাও ঠিক হয়ে যাবে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ফেমিনিজম বিষয়টা মানে সমান অধিকারের বিষয়টা, এই বিষয়টা তো বুঝতে পারলেন তাই না? আমি মনে করি বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো ভেতর থেকে বুঝতে পারে, কিন্তু যারা বুঝতে পারেন না তাদের জন্যই হয়তো এই সিনেমাটা তৈরি করা হয়েছে। কিন্তু আর যাই হোক ভাই, সিনেমাটা শুরু করার সময় আমার তো ভয় লেগে গিয়েছে, বাহ এই হলো বিয়ের পরিণতি। তো ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বিবাহিত কোনো বন্ধুর সাথে। আর অবশেষে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, এটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন।